তোমরা যারা সিবিএসই বোর্ডের নবম শ্রেণীতে পড়ছো তাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতাটি রয়েছে। আমি আজকে সেই কবিতাটি নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি জানাবো খেয়া কবিতার কবি পরিচিতি, খেয়া কবিতার সংক্ষিপ্ত সার, খেয়া কবিতার নামকরণের তাৎপর্য এবং খেয়া কবিতা থেকে যে সকল শব্দ এবং সেই শব্দের অর্থ এবং টিকা এবং তোমাদের যে সকল প্রশ্ন আসতে পারে, যার প্রতিটি প্রশ্নের মান ধরো 1 থাকবে, কোনোটা প্রশ্নের মান 1 থাকতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, কোনোটি প্রশ্নের মান থাকবে 5, যেটি ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেগুলো তোমাদের সঙ্গে আমি আজকে আলোচনা করব। আজকে হয়তো পুরোটা করে উঠতে পারবো না, কারণ সময় অভাব। তোমরা প্রত্যেকেই খালি বাংলা নয়, অন্যান্য বিষয় নিয়েও পড়ালেখা করছো। প্রত্যেকটি বিষয়ের অনেক চাপ থাকে, আমি জানি। তাই প্রত্যেকটি বিষয়ের মধ্যে না গিয়ে আজকে প্রত্যেকটা কবিতার প্রতিটি বিষয় নিয়ে আলোচনা না করে আমরা এটাকে দুটি ভাগে ভাগ করে নেব। আজকে আমি প্রথম পর্যায়ে তোমাদেরকে জানাবো কবি পরিচিতি, কবিতার নামকরণের সার্থকতা, কবিতা কোথা থেকে নেওয়া হয়েছে, কবিতার সংক্ষিপ্ত সার, আর যেগুলোতে 1 নম্বর আসতে পারে, এরকম 1 নম্বরে প্রশ্ন আসতে পারে, সেই সকল প্রশ্নের কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার কি উত্তর হবে সেটি তোমাদেরকে আমি আজকে জানাবো। তো এসো প্রথমে আমরা এই খেয়া কবিতাটি পাঠ করে নিই। খেয়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। সেই কবিতাটিতে তিনি লিখছেন, খেয়া নৌকো পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। 2 তীরে 2 গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত হলাহল, উঠে কত সুধা। শুধু হেতা 2 তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে 2 খানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে। এই কবিতাটি আমরা এখন পাঠ করলাম। এরপর এসো আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। রবীন্দ্রনাথ সম্পর্কে তোমরা ছোটবেলা থেকেই জানো। আমাদের বাংলার প্রিয় কবি রবীন্দ্রনাথ, সেটি নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। তবু ছোটবেলা থেকে তোমরা পড়লেও, কবি সম্পর্কে জানলেও, আজকে আরেকবার আমরা নতুন করে কবির সম্পর্কে জেনে নিই। 1861 সালে 7ই মে, ইংরাজির 7ই মে, বাংলায় 25শে বৈশাখ। তোমরা প্রত্যেকেই এই 25শে বৈশাখ পালন করো। তোমাদের স্কুলে, পাড়ায় 25শে বৈশাখকে কেন্দ্র করে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান হয় এবং ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনো না কোনো অনুষ্ঠানে তোমরা অবশ্যই রবীন্দ্রনাথের কবিতা পড়ে থাকতে পারো। সেটি স্কুলে হতে পারে, সেটি পাড়াতেও হতে পারে। তা 1861 সালে 7ই মে, বাংলার 25শে বৈশাখ, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন। এই জোড়াসাঁকো হচ্ছে কলকাতাতে। তার পিতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর আর মা ছিলেন সারদা সুন্দরী দেবী। দেবেন্দ্রনাথের 14তম সন্তান ছিলেন তিনি। রবীন্দ্রনাথের পিতামহ, যিনি, পিতামহ মানে ঠাকুরদা, বাবার বাবা, তিনিও কিন্তু স্বনামে খ্যাত। তার নাম আমরা অনেকেই শুনেছি। তার পিতামহ ছিলেন বা ঠাকুরদা ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তিনি যে সময়ে জন্মেছিলেন সেই সময় সাহিত্য, সংস্কৃতি ও স্বাদেশিকতার
অন্যতম ধারক ও বাহক ছিল এই ঠাকুর পরিবার। তাই জীবন স্মৃতি গ্রন্থ, জীবন স্মৃতি হচ্ছে রবীন্দ্রনাথের আত্মকথার একটি গ্রন্থ। সেই জীবন স্মৃতি গ্রন্থে রবীন্দ্রনাথ লিখেছেন, ছেলেবেলায় আমার একটা মস্ত সুযোগ এই ছিল যে বাড়িতে দিবারাত্রি সাহিত্যের হাওয়া বইত। তা এইরকম একটি পারিবারিক সাহিত্যের হাওয়ায় শিশু কবিকে বিশ্বকবি হয়ে উঠতে সাহায্য করেছিল। তার বাল্য শিক্ষা শুরু হয়েছিল নর্মাল স্কুলে, পরে বেঙ্গল একাডেমিতে, তার উপর সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুলে তিনি পড়াশোনা করেন। কিন্তু এই যে চার দেওয়ালের মধ্যে বাধা ধরা সীমার মধ্যে তিনি লেখাপড়ায় মন দিতে পারেননি। তাই তিনি স্কুলে খুব একটা যেতেন না। কিন্তু এরকম নয় স্কুলে যেতেন না মানে যে তিনি পড়ালেখা করতেন না তা নয়, বাড়িতে যে গৃহশিক্ষক ছিল তার কাছেই তিনি মনোযোগ সহকারে লেখাপড়া করেন এবং তার পিতা তাকে 1878 খ্রিস্টাব্দে উচ্চশিক্ষার জন্য বিলেতে পাঠান। কিন্তু 1801 বছর থেকে সে 1879 খ্রিস্টাব্দে পিতা দেবেন্দ্রনাথের নির্দেশে তিনি দেশে ফিরে আসেন। শৈশবে একেবারে ছোটবেলাতেই তার কিন্তু সাহিত্য চর্চা শুরু। মাত্র 6-7 বছর বয়সে ভাগ্নে জ্যোতিপ্রকাশের উৎসাহে তিনি প্রথম কবিতা রচনা করেন। তা 8 বছর বয়সে তার অভিলাষ কবিতাটি, সেই সময় তত্ত্ববোধিনী পত্রিকা, সেই তত্ত্ববোধিনী পত্রিকা ছিল সেই সময় ব্রাহ্ম সমাজ বলে একটি ব্রাহ্ম সমাজ ছিল, সেই ব্রাহ্ম সমাজের মুখপত্র ছিল, সেই ব্রাহ্ম সমাজ থেকে এই পত্রিকা বেরোতো। সেই ব্রাহ্ম সমাজের সে তত্ত্ববোধিনী পত্রিকায় তিনি 8 বছর বয়সে যে কবিতা লেখেন অভিলাষ, সেটি প্রকাশিত হয়। এরপর হিন্দু মেলায়, সেই সময় স্বদেশী আন্দোলনের সময় হিন্দু মেলা হয়েছিল, সেই হিন্দু মেলায় উপহার কবিতাটি রচনা করেন এবং পাঠ করেন। আর এরপর থেকে তিনি একের পর এক কবিতা, গল্প, উপন্যাস, নাটক, এমন কিছু নেই, সাহিত্যের এমন কোনো শাখা নেই, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, সেই সাহিত্যের প্রতিটি শাখায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছেন। তার মধ্যে দিয়ে আমরা সাহিত্যের প্রতিটি শাখা, বাংলা সাহিত্যের আমরা তার সৃষ্টিকে পেয়েছি। 1883 খ্রিস্টাব্দে যশোরের বেণীমাধব রায়চৌধুরীর 11 বছরের কন্যা ভবতারিণীর সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহ হয়। আর সেই সময় একটা চল ছিল যে বাপের বাড়িতে মেয়েদের যে নাম থাকতো তাদের বিয়ে হয়ে যাওয়ার পর শ্বশুর বাড়িতে আসার পর তাদের নতুন কোনো একটা নাম দেওয়া হতো। তা রবীন্দ্রনাথের স্ত্রীর ক্ষেত্রে সেই একই ঘটনা ঘটেছিল। ভবতারিণী যখন বিবাহ হয়ে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে আসেন তখন তার নাম হয় মৃণালিনী। তা রবীন্দ্রনাথ আর মৃণালিনী দেবীর 5 সন্তান, 5টি সন্তান ছিল তাদের। 1901 খ্রিস্টাব্দে তিনি তপবনের আদর্শে বোলপুরে শান্তিনিকেতনে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন, যেটি এখন বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত। সেই বোলপুরে শান্তিনিকেতনে সে ব্রহ্মচর্য আশ্রম প্রতিষ্ঠা করেন এবং এই ব্রহ্মচর্য আশ্রমই পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের সময়, তোমরা ইতিহাস যারা পড়েছ তারা জানো, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। এই লর্ড কার্জন যে বঙ্গ বিভাগ করেছিল তার প্রতিবাদে আমাদের সারা বাংলা, অবিভক্ত বাংলা, বাংলাদেশটাও তখন আমাদের এই বাংলার মধ্যেই ছিল, সেই অবিভক্ত বাংলা তখন স্বদেশী আন্দোলনে করেছিল এবং এর প্রতিবাদে, বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর 1905 খ্রিস্টাব্দে সেই আন্দোলনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ে। আর 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেটাও তোমরা ইতিহাসে পড়েছ। সেই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে
তিনি ইংরেজ সরকার তাকে নাইটহুড উপাধি দিয়েছিল। নাইট উপাধি, সেই সময় ইংরেজ সরকার বিভিন্ন কৃতী ব্যক্তিদের নাইট উপাধি দিত, স্যার, লর্ড, এই উপাধিগুলো ছিল। সেই নাইট উপাধি যে দিয়েছিল সেটি তিনি ত্যাগ করেন। আর তারও আগে, এই 1919-এর আগে 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যের নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই হচ্ছে কবির একটি সংক্ষিপ্ত পরিচয় আমরা দিলাম। এরপর আমরা আসব কবিতাটির, এই রবীন্দ্রনাথের জীবনের যে সংক্ষিপ্ত পরিচয় দিলাম, এরপর আমরা আসব তার সাহিত্য কীর্তিতে। কবি কাহিনী রবীন্দ্রনাথের প্রথম মুদ্রিত কাব্যগ্রন্থ। তার মৌলিক কাব্যগ্রন্থের সংখ্যা হচ্ছে 52টা। কি কি সেগুলো? 52টা নাম আমি বলছি না, উল্লেখযোগ্য কতগুলো কাব্যগ্রন্থের নাম তোমাদেরকে বলি। কবি কাহিনী ছাড়াও ধানই সিংহের পদাবলী, করি ও কমল, মানসী, সোনার তরী, চিত্রা, চৈতালি, কণিকা, কল্পনা, কথা, কথা ও কাহিনী, খুব সুন্দর গ্রন্থ। তোমরা যদি পড়ো কখনো, দেখবে গল্পের মতন করে সেখানে কবিতাগুলি বলা হচ্ছে। নৈবেদ্য, স্মরণ, শিশু, খেয়া, গীতাঞ্জলি, গীতিকাব্য, গীতালি, বলাকা, পলাতকা, পুরবী, পুনশ্চ, শেষ সপ্তক, শ্যামলী, স্ফুলিঙ্গ, খাপছাড়া, ছড়ার ছবি, রোগসজ্জায়, শেষ লেখা, এগুলি হচ্ছে তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি খালি যেটি বলেছি শুরুতে, তিনি যে কেবল কবিতা লিখেছেন তা তো নয়, তিনি সাহিত্যের, বাংলা সাহিত্যের প্রতিটি শাখা তার দ্বারা গৌরবান্বিত হয়েছে। এমন কোনো বিষয় নেই বাংলা সাহিত্যের যা তিনি লেখেননি। এমনকি তিনি কাব্যনাট্য লিখেছেন, গীতিনাট্যও লিখেছেন। তার গীতিনাট্য বাল্মীকি প্রতিভা খুব জনপ্রিয় হয়েছিল সে সময়, এখনো জনপ্রিয়। এটি হচ্ছে তার প্রথম গীতিনাট্য। আর কাব্যনাট্য হচ্ছে, প্রথম কাব্যনাট্য হচ্ছে রুদ্রচন্দ্র। পরবর্তীকালে তিনি শ্যামা, চিত্রাঙ্গদা, সাপমোচন, তাসের দেশ প্রভৃতি জনপ্রিয় গীতিনাট্য, নৃত্যনাট্য তিনি রচনা করেছেন। এছাড়াও তিনি রাজারানী, বিসর্জন, ডাকঘর, রাজা, রক্তকরবী, এরকম বিভিন্ন নাটক তিনি লিখেছেন, যেগুলো সারা বিশ্বে সমাদৃত হয়েছে। রবীন্দ্রনাথ মোট 13খানি উপন্যাস লিখেছিলেন। তার মধ্যে বউ ঠাকুরানীর হাট, চোখের বালি, 4 অধ্যায়, চতুরঙ্গ, শেষের কবিতা, গোরা, ঘরে বাইরে, নৌকাডুবি, এগুলো উল্লেখযোগ্য। আর ছোট গল্প, অসংখ্য ছোট গল্প তিনি লিখেছেন। সেই ছোট গল্প নিয়ে গল্পগুচ্ছ নামে একটি বই রয়েছে রবীন্দ্রনাথের গল্পগুলো নিয়ে, যেটি বিশ্বভারতী থেকে সে সময় বেরিয়েছিল, প্রকাশ হয়েছিল। সেখান থেকে আমরা সেই গল্পগুলো পড়ে দেখতে পারি। কাবুলিওয়ালা, ছুটি, অতিথি, পোস্টমাস্টার, দেনা পাওনা, মেঘ ও রৌদ্র, ক্ষুদিত পাশা, নিশীথে, শাস্তি, এরকম অসংখ্য গল্প রবীন্দ্রনাথের রয়েছে। বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ছোট গল্পের একটা নতুন দিক সূচনা করেছিলেন। আর প্রবন্ধ, যেটি বলছিলাম যে তিনি বাংলা সাহিত্যের এমন কোনো বিষয় নেই তিনি লেখেননি। তা প্রবন্ধের মধ্যে লোকহিত, স্বদেশ, সাহিত্যের পথে, সমাজ, মানুষের ধর্ম, কালান্তর, সভ্যতার সংকট, আমাদের এই শিক্ষা ব্যবস্থা নিয়ে, শিক্ষা, এরকম অসংখ্য প্রবন্ধ তিনি লিখেছেন। কি করেননি? ভ্রমর সাহিত্যের মধ্যে রাশিয়ার চিঠি, অবশ্যই উল্লেখযোগ্য। এরকম অনেক অনেক ভ্রমণ কাহিনী তিনি যেখানেই গিয়েছেন সেগুলো নিয়ে
সেই জায়গার বর্ণনা নিয়ে, সেই জায়গার সমাজ ব্যবস্থা নিয়ে তিনি একের পর এক গ্রন্থ রচনা করেছেন। আর যা আমরা প্রত্যেক দিনই শুনি, সেই গান, অসংখ্য গান তিনি রচনা করেছেন, অসংখ্য গানের সুর তিনি দিয়েছেন। 1941 খ্রিস্টাব্দে এই কবির জীবনাবসান হয়। তা এই গেল হচ্ছে আমাদের কবি পরিচিতি। আর এই কবিতাটি, এই খেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আবার বলি, তোমাদের যাতে মনে থাকে, চৈতালি কাব্যগ্রন্থ থেকে এই যে খেয়া কবিতাটি, এই কবিতাটি আমাদের সংকলনে, যা আমরা পাঠ করছি, সেই সংকলনে সংকলিত হয়েছে। তাহলে যদি এরকম প্রশ্ন আসে খেয়া কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে, তাহলে তার উত্তর হবে চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তার কবি পরিচিতি এবং কবিতার উৎসটি আমরা জানলাম। এরপর আমরা কবিতাটি যেহেতু আমরা পাঠ করেছি, কবিতাটি কিন্তু খুব একটা কঠিন নয়। কবিতার শব্দগুলি আমাদের কাছে সবই পরিচিত, তারপরেও এই কবিতার শব্দগুলির অর্থ, শব্দার্থ টিকা, এগুলো আমি তোমাদেরকে বলি। খেয়া কবিতায় এই যে খেয়া নৌকো কথাটা আছে, এই খেয়া নৌকো কি, এখন তোমরা যদি দেখো নদীর পাড়ে যাও, আমাদের কলকাতা শহরে তো লঞ্চ আছে, কিন্তু এখনো অনেক জায়গাতেই নদী আমরা পার করি নৌকো করে, সেটা মোটরে চলে। কিন্তু সেই সময় কিন্তু মোটরে চলতো না, সেই সময় কি ছিল, খেয়া পার হতো নৌকোতে। অর্থাৎ যে নৌকো করে খেয়া, মানে তোমার দুই নদীর তীরের মধ্যে পারাপার করি নৌকো যেটা থাকে, সেই বৈঠা দিয়ে চালাতে হতো, তাকে খেয়া নৌকো বলা হচ্ছে। তাহলে খেয়া নৌকো কি, দুই নদীর তীরের মধ্যে পারাপার করি নৌকো। এরপর আমরা পেয়েছি পারাপার শব্দটি। এক পার থেকে অন্য পারে যাতায়াত করাকে বলা হয় পারাপার। তারপর এসো আনাগোনা। আনাগোনা শব্দটি মানে হচ্ছে যাওয়া আসা। স্রোত। স্রোত শব্দটির মানে হচ্ছে জলের প্রবাহ। জল এই যে বয়ে যাচ্ছে, এটিকে আমরা, তোমরা যদি নদীর পাড়ে যাও দেখবে জল উত্তর থেকে দক্ষিণে বয়ে যাচ্ছে। সাধারণত গঙ্গা নদীর ক্ষেত্রে তো তা বটেই। তাকে আমরা, সেই জলের প্রবাহকে আমরা স্রোত বলি। দ্বন্দ্ব। দ্বন্দ্ব মানে হচ্ছে সংঘাত বা ঝগড়া। তৃষ্ণা। তৃষ্ণা মানে হচ্ছে, আমরা বলি না আমার জলের তৃষ্ণা পেয়েছে, জলতৃষ্ণা পেয়েছে, এই তৃষ্ণা মানে হচ্ছে পিপাসা। ফেনাইয়া। ফেনাইয়া মানে ফেনা যুক্ত হয়ে। টুটে। টুটে মানে ভেঙে যায় এমন, যা ভেঙে যায়, টুটে গেছে। টুট মানে যা ভেঙে গেছে, টুটে যাবে মানে যা ভেঙে যাবে। সর্বনাশ। সর্বনাশ মানে হচ্ছে সমূহ বিনাশ। রক্ত প্রবাহ মানে রক্তের ধারা। ইতিহাস। ইতিহাস কাকে বলবে, ইতিহাসের অর্থ হচ্ছে অতীত কাহিনী। গড়ে। গড়ে হচ্ছে গ ডয় শূন্য রয় একার, গড়ে মানে হচ্ছে তৈরি করে। ক্ষুধা। ক্ষুধা মানে হচ্ছে খিদে। হলাহল। হলাহল মানে হচ্ছে বিষ। আর সুধা, ঠিক এই বিষের বিপরীত শব্দ। সুধা মানে হচ্ছে অমৃত। দোহা। দয় চন্দ্রবিন্দু ওকার, হয় আকার, দোহা মানে হচ্ছে দুজনে। হেতা। হেতা মানে হচ্ছে এখানে। মুকুট। মুকুট হচ্ছে আমাদের, তোমরা শুনেছো কথাটা, রাজমুকুট দেখেছো, আমরা যখন রাজা রানী আঁকি তখন তার মাথায় একটি আমরা মুকুট পরাই। এই মাথার অলংকারকে আমরা বলি মুকুট। মাথার ভূষণ, যা যা মাথাকে অলঙ্কৃত করে রাখে, মাথার ভূষণ, তাকেই আমরা মুকুট বলি। ফুটে মানে প্রকাশিত হয় এমন।
টুটে মানে আগেই বলেছি, টুটে মানে ভেঙে যায় বা চূর্ণ হয়ে যায়। কেবা, কেবা মানে বোধ হয় কেউ না, কেবা যাবে পারাপার, কথাটা ধরো আমি যদি বলি, কেবা আছো ওইখানে, মানে এর দ্বারা মনে হয় যে কেউ না। চিরদিন, চিরদিন মানে হচ্ছে সব সময়, চিরদিন মানে সব সময়। পানে, পানে মানে হচ্ছে দিকে। আমরা এই শব্দার্থগুলি জানলাম, কবিতায় এই শব্দগুলি ব্যবহার করা হয়েছে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়, তাই এই কবিতার শব্দার্থগুলি তোমাদেরকে আমি বলে দিলাম। এরপর এসো কবিতার আমরা একটা সংক্ষিপ্ত সার জেনে নিই। কবিতায় কি বলা হয়েছে সেটা আমরা একটু সংক্ষেপে জেনে নিই। যখনই কবিতার সংক্ষিপ্ত সার লিখতে দেবে, তখনই কিন্তু শুরুতেই তোমরা অবশ্যই উল্লেখ করে দেবে যে কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। একদম শুরুতেই এরকম ভাবেই লিখবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের এই খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে, বা এরকমও বলতে পারো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। এই আলোচ্য কবিতায় কবি কি করেছে? কবি একদিকে দ্বন্দ্ব সংঘাতময় নাগরিক জীবন, আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ ছায়া সুনিবিড় শান্তির নীড় গ্রাম্য জীবনের তুলনা করেছেন। এই যে আমাদের শহরে জীবন আর যে গ্রাম্য জীবন, এই গ্রাম্য জীবনের আর শহরে জীবনের এই ছোট্ট কবিতার মধ্যে তুলনা করেছেন। এই দুটি ছবি, দুটি জীবনের ছবি, একটা গ্রাম্য জীবন আর একটা শহরের জীবন, এই শহরে জীবন আর গ্রাম্য জীবনের দুটি ছবি পাশাপাশি তুলে ধরেছে কবি এই কবিতাটা। দুটি গ্রামের মাঝে নাম না জানা একটি নদী প্রভাবিত হচ্ছে, বয়ে চলেছে। এই গ্রাম দুটি যেন সমগ্র বাংলার পল্লী জীবনের প্রতিনিধিত্ব করছে। এই গ্রামের, আমাদের বাংলার গ্রাম কেমন, এই যে গ্রাম দুটি, এই গ্রাম দুটির মধ্যে দিয়েই আমরা দেখতে পাই, জানতে পারি, বুঝতে পারি। এই যে মাঝখানে একটা নদী আছে বটে, কিন্তু দুটি গ্রামের মধ্যে যাতায়াত রয়েছে খেয়া নৌকোর মাধ্যমে, তাই দুটি গ্রামের মানুষ পরস্পরকে চেনে। আর এই নদীর যে ব্যবধান রয়েছে, এই ব্যবধানটা খেয়া নৌকো তাদের মধ্যে সেই ব্যবধান ঘুচিয়ে দিয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুই পারের মানুষের আসা যাওয়ার মধ্যে দিয়ে পরস্পরের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়েছে। এই যে গ্রামের মানুষ, এই গ্রামের মানুষের সহজ সরল অনাড়ম্বর জীবনের নাগরিক সভ্যতার অগ্রগতির ছোঁয়া লাগেনি। আমাদের যে এই যে নাগরিক জীবন, এই শহরের যে জীবন, তার ছোঁয়া এখনো গ্রামের মানুষদের সেই সহজ সরল অনাড়ম্বর জীবনে তাদের ছোঁয়াটা লাগেনি। কিন্তু গ্রামের মানুষের পরস্পরের সম্পর্ক, আত্মিক বন্ধন, আত্মিক বন্ধন বলতে আত্মার বন্ধন, মনের সঙ্গে মনের বন্ধন, আত্মার সঙ্গে আত্মার যে বন্ধন, সেই আত্মার বন্ধন কিন্তু খুবই দৃঢ়। নগরগুলো, আমাদের এই নগরে কি হয়, এই শহরে জীবনযাত্রায় আমাদের স্বার্থের দ্বন্দ্ব থাকে, লড়াই থাকে, হিংসা থাকে, বিদ্বেষ, রক্তপাতের মধ্যে দিয়ে চলে ক্ষমতা দখলের লড়াই। এ বলে আমি বেশি ক্ষমতাবান, আমি বেশি অর্থবান, আমি বেশি বলশালী। আরেকজন বলে না, আমি বেশি বলশালী, আমার ক্ষমতা বেশি, আমি বেশি অর্থবান। কিন্তু গ্রামের মধ্যে সেই মধ্যে এখনো সেই হিংসা, সেই দেশ, সেই লড়াই, এগুলো কিন্তু এখনো ঢোকেনি। আমাদের এখানে কি হয়, একজনের পতনে আরেকজনের উত্থান হয়। তথাকথিত সভ্যতার অগ্রগতি যেমন মানুষকে উন্নততর জীবনযাত্রা দিয়েছে, তেমনি তাদের হাতে তুলে দিয়েছে ধ্বংসের উপকরণ। তার সভ্যতার ক্ষতিকারক রূপ অনেক ক্ষেত্রেই ছাপিয়ে গেছে কল্যাণকর রূপকে। তোমরা যারা নিশ্চয়ই পড়েছো বিজ্ঞান নিয়ে, বিজ্ঞানের আমাদের অনেক কিছু রয়েছে,
যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, তেমনি সেই উন্নততর বিজ্ঞানের প্রয়োগেই কিন্তু কি হয়, আমাদের অনেক ধ্বংসের উপকরণ সৃষ্টি হয়েছে। সভ্যতার ক্ষতিকারক রূপ আমাদের যা কল্যাণ রূপকে ছাপিয়ে গেছে। কিন্তু আবহমান ধরে, অর্থাৎ বরাবর চিরকাল ধরে গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষ একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। বিশ্বজুড়ে চলা স্বার্থের দ্বন্দ্ব, হিংসা, রক্তপাতের কোনো প্রভাব ওখানে পড়ে না। দুটি পারের, এই যে দুই পারের দুই গ্রামের মধ্যে একটা বন্ধনহীন গ্রন্থি, অর্থাৎ বন্ধনহীন গ্রন্থি দুটি গ্রামের মধ্যে হচ্ছে এই খেয়া নৌকো। এই খেয়া নৌকোর যোগাযোগের চিরন্তন মাধ্যম হিসেবে গ্রামের আমাদের যে জীবনযাত্রার যে সরলতা তারই প্রতীক। শান্ত স্নিগ্ধ ছায়া সুনিবিড় গ্রামগুলির ছবি পৃথিবীর আদি অকৃত্রিম ছবি, বরাবর এরকমই রয়েছে। সেই ছবি অকৃত্রিম ও অপরিবর্তনশীল পল্লী বাংলার ছবি, জীবন ছবি হিসেবে কবি এই কবিতায় তুলে ধরেছেন। এরপর এসো আমরা সংক্ষিপ্তসার যখন আমরা শুনলাম, এরপর এসো আমরা এর নামকরণটি আলোচনা করি। আমি কি খুব দ্রুত বলছি? তোমরা একটু কষ্ট করে শুনে নাও। আমি আসলে খুব তাড়াতাড়ি বলছি, যাতে তোমাদের তো বিভিন্ন বিষয় নিয়ে তোমরা ব্যস্ত থাকো, তাই বেশি সময় আমি নিতে চাই না। আমি একটু হয়তো দ্রুতই বলে ফেলছি, তা তোমরা একটু শুনে নাও। চেষ্টা করব একটু ধীরে বলার। এসো আমরা নামকরণের তাৎপর্য আলোচনা করি। নামকরণ হচ্ছে এমন একটা বিষয়, এই নামকরণের মধ্যে দিয়েই কি হয়েছে, পাঠকের সঙ্গে একটা সাহিত্যের নামকরণের মাধ্যমেই পাঠকের সঙ্গে আমাদের সেই সাহিত্যের বিষয়টা কি সেটার একটি পরিচয় ঘটে। সাধারণত সাহিত্যে নামকরণ করা হয় সেই তার বিষয়টাকে কেন্দ্র করেই। তার মধ্যে কি রয়েছে সেটি গল্প হতে পারে, উপন্যাস হতে পারে, কবিতা হতে পারে, প্রবন্ধ হতে পারে, সাহিত্যের যে কোনো ধারাই হোক, তার মধ্যে কি রয়েছে তার উপরে বিষয়বস্তুকে ভিত্তি করেই সাহিত্যের তার একটা সাহিত্যের সৃষ্টি যেটা, সেটার নামকরণ করা হয়। আবার কখনো কখনো নামকরণের মধ্যে একটু ব্যঞ্জনা ধর্ম লুকিয়ে থাকে। অর্থাৎ নামকরণটা হয় প্রতীকী নামকরণ। তার ভিতরে ঢুকে বুঝে নিতে হয় যে এই কবিতা বা এই সাহিত্য সৃষ্টির বিষয়বস্তু কি। খেয়া কবিতাটা আমরা সংক্ষিপ্তসার যখন আলোচনা করলাম, তখন আমরা কি দেখলাম? খেয়া কবিতায় একদিকে দ্বন্দ্ব সংঘাতময় রক্তাক্ত পৃথিবী, আর অন্যদিকে শান্ত স্নিগ্ধ মানবিক সম্পর্ক মাখা পল্লী জীবনের ছবি তুলে তুলে ধরেছেন কবি। তা খেয়া শব্দের আক্ষরিক অর্থ কি? খেয়া শব্দের আক্ষরিক অর্থ হলো পারাপারে নৌকো। তা কোনো এক নাম না জানা নদীর দুপারের দুই গ্রাম, সেই গ্রাম্য পল্লী জীবনের প্রতিনিধিত্ব করছে এই খেয়া কবিতা। নদী পারাপারে নৌকোটি যেন দুপাশে দুটি গ্রামের মানুষের অদৃশ্য বন্ধন। প্রতিদিন নদী পারাপার করার সূত্রেই এই মানুষগুলোর সঙ্গে একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। দুই গ্রামের মানুষের মধ্যে একটি সুন্দর সম্পর্ক তৈরি হয়েছে। তা নাগরিক জীবনের অপরদিকে কি হচ্ছে? অপরদিকে আমরা যারা সভ্যতা নিয়ে গর্ব করি, আমাদের সেই নাগরিক সমাজ, সভ্যতা গর্বী নাগরিক সমাজ সবসময় নিজেদের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, রক্তক্ষয়ী সংগ্রামে লিপ্ত আছি। তাদের মধ্যে কি চলে? তাদের মধ্যে সবসময় ক্ষমতা দখলের লড়াই চলে। একের পতনে উত্থান হয় অপরের। এই লড়াই কিন্তু ডেকে আনে ধ্বংসকে।
তা এই যে কখনো কখনো আমরা ভাবি যে এই যে লড়াই আসলে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মোটেই তা নয়। সেই এগিয়ে নিয়ে যাওয়াটা হচ্ছে সাময়িক। আসলে কি হয়, আসলে যে কোনো লড়াই আমাদের মানবিকতার। আমরা মানুষ, আমাদের ধর্ম কি? আমাদের ধর্ম, প্রধান ধর্ম হচ্ছে মানবিকতা। সেই মানুষের মানবিকতা ধর্মই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়। তা নাগরিক জীবনের এই দ্বন্দ্ব, কলহ, উত্থান পতনে পল্লী জীবন কিন্তু কোনোভাবেই আন্দোলিত হয় না। তাদের চিরকাল ধরে, আবহমান কাল ধরে গ্রামের মানুষ তাদের নিত্য নৈমিত্তিক কর্মপ্রবাহের মধ্যে দিয়েই এগিয়ে চলে। খেয়া নৌকো যেন সেই সম্পর্কের মূল বন্ধনহীন গ্রন্থি। তাই কবিতাটি যখন খেয়া নামকরণ দেওয়া হয়, সেইটির নামকরণ একেবারে যথার্থ এবং সার্থক। তা আমরা এখনো পর্যন্ত কবি পরিচিতি আর কবিতার সংক্ষিপ্তসার, কবিতার নামকরণের তাৎপর্য আর শব্দার্থ ও টিকা আমরা জানলাম। এবার এসো আমরা বহু বিষয় ভিত্তিক প্রশ্নাবলী আমরা আলোচনা করি। আমি এখন যেটি তোমাদেরকে বলবো তার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 নাম্বার পাবে সঠিক উত্তরটা দিতে পারলে। তা প্রথমে যে ধরনের প্রশ্ন আসে তোমাদেরকে অপশনাল দিয়ে দেয়। কিরকম? ধরো খেয়া কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, তোমাকে 4টি নাম দেওয়া হবে। হতে পারে তার মধ্যে একটি শুদ্ধ থাকবে। যেমন ধরো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক, খ, গ, খ। কয়ে লেখা আছে চৈতালি, খয়ে লেখা আছে কথা ও কাহিনী, গয়ে লেখা হয়তো আছে পলাতকা, ঘয়ে লেখা আছে পুনশ্চ। এবার যেটি সঠিক সেটি তোমাকে নির্ণয় করতে হবে, বেছে নিতে হবে। তাহলেই তুমি সঠিক বাছলে তোমাকে 1 নাম্বার দেওয়া হবে। তো এইরকম এই কবিতা থেকে কোন কোন প্রশ্ন আসতে পারে, এরকম সেই প্রশ্নগুলো কি হতে পারে, এসো আমরা বহু বিষয় ভিত্তিক প্রশ্নাবলী আমরা সঠিক উত্তরটি বেছে নিই। খেয়া কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ক চৈতালি, খ পলাতকা, গ কথা, ঘ পুনশ্চ। তা এক্ষেত্রে আমাদের হবে উত্তর ক চৈতালি। চৈতালি কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কটি? এটি তোমরা জেনে রাখো, আসতে পারে এরকম প্রশ্ন। চৈতালি কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা কটি? 78টি, 80টি, 79টি, 60টি। এক্ষেত্রেও উত্তর কই হবে। চৈতালি কাব্যগ্রন্থে কবিতার সংখ্যা 78টি। খেয়া কাব্যগ্রন্থের খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত নম্বর কবিতা, কত সংখ্যক কবিতা? 18 সংখ্যক, 19 সংখ্যক, 20 সংখ্যক, 21 সংখ্যক? এর উত্তর তোমরা লিখবে 19 সংখ্যক কবিতা। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। খেয়া কবিতাটি কোন মাসে রচিত? চৈত্র, অগ্রহায়ণ, বৈশাখ, মাঘ? এর উত্তর হবে চৈত্র মাসে রচিত। খেয়া কবিতাটি কোন নদীকে কেন্দ্র করে রচিত? ঝিলাম, নাগর, পদ্মা, করতোয়া। এটা তোমরা জেনে রাখো, সেই স্থানীয় একটি নাম, সেটি হচ্ছে নাগর। খেয়া ড্যাশ পারাপার করে নদী স্রোতে। এখানে শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে। খেয়া শূন্যস্থান পারাপার করে নদী স্রোতে। এখানে কি হবে? তোমাদেরকে এখানেও 4টি অপশন দিয়ে দেবে, নৌকা, জাহাজ, স্টিমার, ডিঙি। এইখানে অনেকেই ভুল করে ফেলতে পারে, কেউ লিখতে পারে খেয়া ডিঙি, যেহেতু ডিঙি শব্দটার সঙ্গে বেশি পরিচিত হয়ে গেছে এখন, কিন্তু এটা হবে হচ্ছে খেয়া নৌকো। এরপর এসো কেহ যায়, আবার ড্যাশ হয়তো দিয়ে দিল,
হাটে ঘাটে বাজারে মাঠে আর ঘরে। হাটে মাঠে ঘরে বাজারে। তা অনেকেই কি করে, তাড়াহুড়ো করতে গিয়ে ভাবে যে যেহেতু নদীর কথা বলা হচ্ছে সেহেতু ঘাটে হয়তো লিখে দিল, হাটে হয়তো লিখে দিল, কিন্তু না, প্রথমে হবে কেহ যায় হাটে। খেয়া কবিতার নদীর দুই তীরে কয়টি গ্রাম রয়েছে? দুই তীরে দুইটি, তিনটি, চারটি, পাঁচটি, এরকম অপশন থাকলে তোমরা বেছে নেবে। দুইটি গ্রাম রয়েছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। কবি কোন খেয়ার কথা বলেছে? এইটাই হচ্ছে লেখা থাকবে তোমাদের কাছে এরকম, যে এখানে কোন খেয়ার কথা বলা হচ্ছে। এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। আমরা যখন কবিতাটার আলোচনা করেছি তখন এটি আমরা বলেছি যে এই খেয়া বলতে বাণিজ্য তরী, খেয়া নৌকো, জীবন তরী, জাহাজ নৌকো কোনটি হবে? তোমরা এখানে কিন্তু খেয়া নৌকো লিখবে না, যেহেতু এখানে কবি বলেই দিয়েছে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। ভুলেও খেয়া নৌকো লিখবে না, এখানে লিখতে হবে জীবন তরী। দোহা পানে চেয়ে আছে কারা? দোহা পানে চেয়ে আছে দুই পারে দুই গ্রাম, শুধু হেতা দুই তীরে কে বা জানে। আবার সেই অপশন থাকবে গ্রাম, ধান, ঠিকানা, নাম, যাই থাকুক এখানে শুদ্ধ যেটা একটা দেওয়া, শুদ্ধটা দেওয়াই থাকবে। এর শুদ্ধ উত্তর হবে নাম। উঠে কত হলাহল, উঠে কত সুধা। এখানে হলাহল আর সুধা, হলাহল মানে বিষ আর সুধা মানে অমৃত, কিন্তু এই হলাহল সুধাকে কি বলা হচ্ছে? সুধা বলতে কবি কি বুঝিয়েছেন কথাটা খেয়াল করবে। এখানে হলাহল ও সুধা বলতে কি বুঝিয়েছেন, এর কিন্তু অর্থ চাননি। যদি অর্থ চাইতো তাহলে তোমরা লিখতে বিষ অমৃতকে বুঝিয়েছি, বিষ ও অমৃতকে বুঝিয়েছেন। তোমাদের অপশনে এটা থাকবে বিষ ও অমৃত, দুঃখ ও আনন্দ, জয় ও পরাজয়কে, সভ্যতার কুফল ও সুফলকে বুঝিয়েছে। এর উত্তর হবে সভ্যতার কুফল ও সুফলকে বুঝিয়েছেন কবি। কিসের মুকুট টুটে আর ফুটে? সোলার, হীরের, রূপোর, সোনার। এর উত্তর হবে সোনার। সোনার মুকুট টুটে আর ফুটে। প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে ড্যাশ কিসের প্রবাহ? প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে কিসের প্রবাহ? জল, বায়ু, জল, রক্ত। তা তোমরা এই শুদ্ধ উত্তরটাই লিখবে। এর উত্তর হবে রক্ত। সকাল হইতে ড্যাশ করে আনাগোনা। কবিতা আমরা পেয়েছি সকাল থেকে সন্ধে পর্যন্ত এই নৌকো আনাগোনা করে, মানুষ আনাগোনা করে। তাহলে এর উত্তর হবে, যাই লেখা থাক সন্ধ্যা শব্দটা থাকবে, এর উত্তর হবে সন্ধ্যা। পৃথিবীতে কত ড্যাশ কত সর্বনাশ। এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানে হবে দ্বন্দ্ব। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। নদীর স্রোতে চিরদিন বয়ে চলে, কি বয়ে চলে? নদীর স্রোতে চিরদিন যে চারটি অপশন তোমাদের কাছে থাকবে তার মধ্যে শ্যাওলা থাকবে, আরোই থাকবে, পারাপার থাকবে, খেয়া থাকবে। তাই এর উত্তর হবে কোনটি? শ্যাওলা নিশ্চয়ই এখানে হবে না, পারাপারও হবে না, পারাপার তো হবেই না। নদীর স্রোতে চিরদিন বয়ে চলে, পারাপার তো হয় না। আরোহী হবে না, হবে খেয়া। নদীর স্রোতে চিরদিন বয়ে চলে খেয়া। এরপর ধরো তোমাদের এলো পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? পৃথিবীতে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। উঠে কত ড্যাশ, উঠে কত সুধা। কি এখানে উত্তর হবে? এর আগেই আমরা এটি পেয়েছি। এই সুধার সঙ্গে সুধার বিপরীত শব্দ আমরা পেয়েছি হলাহল, এখানে সেই হলাহল শব্দটি হবে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। এই যে অর্থটি রয়েছে, এই যে লাইনটি রয়েছে, এটার দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে কি বোঝানো হচ্ছে? এখানেও তোমাদের অনেক অপশন থাকবে, এটা বিস্তারিত লিখতে হবে না,
একটি মাত্র বা দুটি, তিনটি, চারটি শব্দে লিখতে হবে, যেহেতু এর প্রশ্ন মান হচ্ছে উত্তর 1। এখানে তোমাদের থাকবে, ধরো 4টি অপশন দিয়ে দিল, অপশন যাই দিক শুদ্ধটা থাকবেই। সভ্যতার নানাবিধ চাহিদা, এই কথাটা থাকবে। তা সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, যদি এরকম লেখা থাকে তাহলে তোমরা অবশ্যই লিখবে সভ্যতার নানাবিধ চাহিদা। আছে জানাশোনা কাদের মধ্যে? কাদের মধ্যে? এতক্ষণ আমরা যে পড়লাম, সেই পড়ে আমরা যে কি জানতে পারলাম, যে কাদের মধ্যে এই জানাশোনা রয়েছে? এই জানাশোনা রয়েছে পাশাপাশি দুটি গ্রামের। না, পাশাপাশি দুটি গ্রাম নয়, এই কবিতা বলা হয়নি। মুখোমুখি দুটি গ্রামের মানুষ? না, সেটাও না। খেয়া নৌকোর মাঝি ও যাত্রীর মধ্যে রয়েছে জানাশোনা? সেটাও না। শুদ্ধ উত্তর কি হবে? আছে জানাশোনা কাদের মধ্যে? দুই নদী পারের দুই গ্রামের মধ্যে জানাশোনা রয়েছে। কে বা জানে নাম, এই বলতে বলতে কি বোঝানো হয়েছে? বলতে কে বা জানে নাম, অর্থাৎ এই যে যারা যায় কে বা জানে নাম। কে বা মানে, কে বা জানে মানে উত্তর একটাই, এর আগে আমরা শব্দার্থে পড়েছি, শব্দার্থ টিকাতে আমি বলেছি যে কে বা জানে মানে কেউ জানে না। নব নব সভ্যতার উন্মেষে কি কি পাওয়া যায়? কি পাওয়া যায় নব নব সভ্যতার উন্মেষে? হলাহল সুধা? না, হলাহল পাওয়া যেতে পারে, সুধা তো পাওয়া যায় না। প্রশান্তি? তাও পাওয়া যায় না। তৃষ্ণা ক্ষুধা? তাও পাওয়া যায় না। এর সঠিক উত্তর হবে, এই যত অপশানই থাক শুদ্ধটা থাকবেই, সেটা হচ্ছে অর্থ সম্পদ পাওয়া যায়। নব নব সভ্যতার উন্মেষে অর্থ সম্পদ পাওয়া যায়। পৃথিবীতে কত দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব শব্দের অর্থ কি? দ্বন্দ্ব শব্দের অর্থ মারামারি, ক্ষতি, মিলন, কলহ। তোমরা ভুলেও মারামারি লিখবে না, মারামারি কখনোই হবে না, ক্ষতি তো হবেই না, মিলনও হবে না। এর শুদ্ধ উত্তর হবে দ্বন্দ্ব মানে, এর আগে বলেছি তোমাকে, যখন আমি শব্দার্থ বলছিলাম তখনই বলেছি দ্বন্দ্ব মানে হচ্ছে কলহ। কবিতায় যে বিশেষ সময়ের কথা আছে সেটি কোন সময়? সকালবেলার কথা বলা হচ্ছে, না বিকেল বেলার কথা বলা হচ্ছে, না সন্ধ্যাবেলার কথা বলা হচ্ছে, নাকি সকাল থেকে সন্ধ্যা এই সময়টাকে বলা হচ্ছে? এই কবিতায় সকাল থেকে সন্ধ্যা এই সময়ের কথাই বলা হচ্ছে, কোনো একটি বিশেষ সময়ে নয়। খেয়া নৌকোর যাত্রীরা থাকে কোথায়? খেয়া নৌকোর যাত্রীরা থাকে কর্মস্থলে, ভ্রমণে, শিকারে, না ঘরে? এই 4টি অপশন রয়েছে এরকম ধরনের, এর উত্তর হবে ঘরে থাকে। নতুন নতুন ইতিহাস কোথায় গড়ে উঠেছে? কোথায় গড়ে উঠেছে নতুন নতুন ইতিহাস? গ্রামে গড়ে উঠেছে? না, গ্রামে গড়ে ওঠেনি। কোথায় গড়ে উঠেছে? শহরে। তা তোমাদের অপশনে যাই থাক, এর উত্তর দেবে তোমরা শহরে গড়ে উঠেছে। উল্লেখিত খেয়া কতদিন ধরে নদী পারাপার করছে? চিরদিন ধরে পারাপার করছে, কেননা আবহমান চিরদিন ধরে এই চিত্রটা কিন্তু বদলায়নি। কোন কোন বিষয়ে নতুন ইতিহাস গড়ে ওঠে? কোন কোন বিষয়ে নতুন ইতিহাস গড়ে? দ্বন্দ্ব সর্বনাশ হচ্ছে নতুন ইতিহাস গড়ে। দুটি গ্রাম কাদের দিকে চেয়ে থাকে? দুটি গ্রাম পরস্পরের দিকে চেয়ে থাকে, অন্য কোথাও না। দোহা পানে কারা চেয়ে আছে? দোহা পানে সেই একই উত্তর, দুটি গ্রাম চেয়ে আছে। এই খেয়া কবিতায় নদী কিসের প্রতীক? খেয়া কবিতায় নদী হচ্ছে জীবনের প্রতীক। তা এই গেল তোমাদের এই যে প্রশ্ন আসবে বহু বিষয় বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, বহু বিকল্প ভিত্তিক অর্থাৎ অপশনাল যে প্রশ্ন, সেই অপশনাল প্রশ্নে তোমাদের যেটা আসতে পারে, এই ধরনের প্রশ্ন আসতে পারে, এইগুলো থেকেই আসবে। যেগুলো বললাম তার বাইরে কি আর দিতে পারে? পুরো কবিতা থেকেই তো আমি তুলে দিলাম, আসতে পারে এগুলো। এরপর আমি তোমাদেরকে বলবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এই অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে থেকে যেগুলো আসতে পারে সেগুলোকে বলি। এর প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। ঠিক আছে? প্রথমেই ধরো এরকম আসতে পারে, খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
খেয়া কবিতাটি উত্তর হবে, খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত। পৃথিবীতে নতুন নতুন কি গড়ে ওঠে? পৃথিবীতে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? খেয়া কবিতাটি চৈতালি কাব্যগ্রন্থের 19 সংখ্যক কবিতা। নতুন দুখানি গ্রাম কোন দিকে চেয়ে থাকে? নতুন দুখানি গ্রাম দোহা পানে, অর্থাৎ পরস্পর পরস্পরের দিকে চেয়ে থাকে। নদীর স্রোতে কি পারাপার ঘটছে করে? নদী এক পারের মানুষ অন্য পারে মানুষকে অন্য পারে পৌঁছে দেয়। আছে জানাশোনা, কাদের মধ্যে জানাশোনা আছে? নদী দুই তীরের দুই গ্রামের যে সকল মানুষজন আছে তাদের মধ্যে জানাশোনা আছে। সকাল সন্ধ্যা দুই গ্রামের মানুষ কি করে? সকাল সন্ধ্যা এই দুই গ্রামের মানুষ নানা প্রয়োজনে এক গ্রাম থেকে অন্য গ্রামে আনাগোনা করে। রক্ত প্রবাহের মাঝে কি ফেনিয়ে ওঠে? রক্ত প্রবাহের মাঝে বিভিন্ন রাজশক্তির উত্থান ও পতনের ইতিহাস ফেনাইয়া ওঠে। খেয়া কবিতায় বাস্তব সভ্যতায় কি উঠে আসে? বাস্তব সভ্যতার নব নব ক্ষুধা তৃষ্ণা উঠে আসে। এখানে নব নব ক্ষুধা তৃষ্ণা ক্ষুধায় কি পাওয়া যায়? নব নব তৃষ্ণা ক্ষুধায় হলাহল ও সুধা দুই পাওয়া যায়। দুখানি গ্রামের কোথায় চেয়ে আছি? দুখানি গ্রাম পরস্পরের দিকে দোহা পানে, অর্থাৎ দুজনের পানে দুখানি গ্রাম চেয়ে রয়েছে। শুধু হেতা দুই তীরে কোন নদীর তীরের প্রসঙ্গ উল্লেখ করেছেন? নাগর নদীর দুই তীরের প্রসঙ্গ উল্লেখ করেছেন। এবার তোমাদের আসতে পারে খেয়া শব্দের অর্থ কি? সেটা তোমরা জানো, এর আগে বলেছি। নদী পারাপারের নৌকো হচ্ছে খেয়া, খেয়া নৌকো। নদী পারাপারের নৌকোকেই খেয়া বলা হয়। তা কারা ঘরে ফেরে, এই ধরনের প্রশ্ন আসতে পারে। নদীর দুই তীরের গ্রাম থেকে মানুষজন আসে, তাদের কেউ কেউ আপন ঘরে ফিরে যায়। আর অন্য যাত্রীরা কি করে? অন্য যাত্রীরা নিজ নিজ ঘর থেকে বের হয়ে নির্দিষ্ট গন্তব্য পথে চলে যায়। যাত্রীরা কিসের জন্য খেয়ায় ওঠে? খুব সোজা উত্তর, যাত্রীরা পারাপারের জন্য খেয়ায় ওঠে। কেউ ঘর থেকে বেরিয়ে যায়, আবার কেউ বাইরে থেকে ঘরে ফেরে, এই জন্যই তারা নৌকোয় ওঠে। কাদের নাম অজানা থেকে যায়? নদী পারের গ্রাম দুটির নাম বাইরের জগতের কাছে অজানা থেকে যায়, সেইটি এখানে বলা হচ্ছে। খেয়ার চলনটা কি রূপ? যদি বলা হয় খেয়ার চলছে কেমন? তীরবর্তী গ্রামের দুটি নদীর মধ্যে খেয়া পারাপার করে। জীবন মৃত্যু এপার ওপারে এভাবেই পুরাতনকে নিয়ে যায় খেয়া, আবার নতুনকে নিয়ে আসে, অর্থাৎ জীবন তরীর কথা এখানে বলা হচ্ছে। এরকম আসতে পারে, তোমাদের শব্দার্থ যখন বলেছি যে হলাহল শব্দের অর্থ কি, উত্তর আসতে পারে, প্রশ্ন আসতে পারে হলাহল শব্দের অর্থ কি? তোমরা বলবে হলাহল শব্দের অর্থ গরল, তীব্র বিষ, যা সমুদ্র মন্থনে উঠেছিল। সমুদ্র মন্থনের গল্প তোমাদেরকে এখন আর বলছি না, সেটি আলাদা একটা কাহিনী। পারলে তোমাদেরকে আমি কখনো পরে নিশ্চয়ই বলবো সমুদ্র মন্থনের কাহিনী। সুধা কি? ঠিক হলাহল অর্থাৎ বিষের বিপরীত, বিপরীত শব্দ সুধা। যদি তোমাদের কখনো বিপরীত শব্দ হলাহলের বিপরীত শব্দও বলতে বলে, তখন তার উত্তর একটাই হবে, সুধা, অমৃত। সুধা হলো অমৃত। সমুদ্র মন্থনে প্রথমে কি উঠে এসেছিল? প্রথমেই সুধাই উঠে এসেছিল, প্রথমে অমৃত উঠেছিল। দেবতারা এই অমৃত পান করে, এই সুধা পান করে অমর হয়ে যায়। তা পৃথিবীতে কবি কি ঘটতে দেখেছেন? পৃথিবীতে কবি যুগে যুগে কালে কালে বহু দ্বন্দ্ব সংঘাত ও সর্বনাশের ঘটনার ধারা দেখেছেন। কি কি নিয়ে? এরকম আসতে পারে তোমাদের প্রশ্ন যে কি কি নিয়ে নতুন নতুন ইতিহাস গড়ে ওঠে। ভূখণ্ডে ভূখণ্ডে দ্বন্দ্ব নিয়ে রক্তাক্ত ইতিহাসে নতুন নতুন অধ্যায় গড়ে ওঠে, অর্থাৎ যুদ্ধ। হ্যাঁ, ভূখণ্ডে ভূখণ্ডে দ্বন্দ্ব নিয়ে রক্তাক্ত অর্থাৎ যুদ্ধের ইতিহাসে নতুন নতুন অধ্যায় গড়ে ওঠে।
নদীর যে দুই তীরের কথা কবি বলেছেন, গ্রামের কথা বলেছেন, নদী তীরের গ্রাম দুটির মধ্যে সম্পর্ক কিরূপ? একই সূত্রে গাঁথা, গভীর এক পরিচয়ের বন্ধনে বাঁধা। খেয়া কবিতায় কটি পংক্তি আছে? এটি তোমাদেরকে শুরুতেই বলা হয়নি, আমার তোমাদের বলে দেওয়া উচিত ছিল। খেয়া কবিতায় মোট 14টি পংক্তি আছে। প্রথম ভাগে 8টি আর দ্বিতীয় ভাগে 6টি। এই 14টি পংক্তি খেয়া কবিতায় রয়েছে। তা কবি সোনার মুকুট কাকে বলেছেন? কবি বহু মূল্যবান জীবন, রক্ত আর বেদনার বিনিময়ে রাজশক্তি সাফল্যকে কবি সোনার মুকুট বলেছেন। ফুটে আর টুটে বলতে কবি কি বুঝিয়েছেন? বিজয়ী শক্তি জয়ী হয়েছে, আবার কখনো তাদের যারা আজকে জয়ী হয়েছে তাদেরও অহংকার চূর্ণ হয়ে গেছে, এটা বোঝাতে কবি টুটে, ফুটে আর টুটে এই শব্দ দুটি ব্যবহার করেছে। এরপরে ধরো তোমাদের প্রশ্ন আসতে পারে, রক্ত প্রবাহে কবি কি দেখতে পেয়েছেন? রক্ত প্রবাহে কবি হিংসায় উন্মত্ত রাজশক্তির রক্তচক্ষুকে দেখতে পেয়েছেন। তার সভ্যতার ক্ষুধা তৃষ্ণা বলতে কি কবি কি বুঝিয়েছেন? কবি এই সভ্যতার ক্ষুধা তৃষ্ণা বলতে কবি তথাকথিত সমর্থ মানুষের লোভ, লালসা, ভোগ এবং বস্তু জগতে সংগ্রহকে বুঝিয়েছেন। সুধা কোথা থেকে আসে? এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা কিন্তু আবার এরকম লিখে ফেলো না যে সুধা সমুদ্র মন্থন থেকে আসে। হ্যাঁ, তা কখনো লিখো না। শত বাধার মধ্যে যে মানুষ এক অসম্ভব প্রেরণায় বেঁচে আছে তাই হচ্ছে সুধাময়, অর্থাৎ মানুষের মধ্যে থেকেই সুধা আসে। রক্ত প্রবাহে কি উঠে আসে? রক্ত প্রবাহের ধারায় আদিম প্রবৃত্তির জান্তক রূপ বেরিয়ে আসে, অর্থাৎ হিংসা, দ্বন্দ্ব এগুলো সব বেরিয়ে আসে রক্ত প্রবাহে। কবি ক্ষুধা সব কথাটি উল্লেখ করেছেন কেন? তা মানুষের এই যে অপরিমেয় লোভ, এই অপরিমেয় লোভকে বোঝাতে কবি ক্ষুধা শব্দটি ব্যবহার করেছে। এই পর্যন্ত তোমাদেরকে আজকে আমি জানালাম, শোনালাম। এর পরদিন ইতিমধ্যে আমরা প্রায় 1 ঘন্টা সময় অতিবাহিত করে ফেলেছি। তাই আজকে আর আমি দীর্ঘায়িত করছি না। এর পরের দিন আমি তোমাদেরকে এই খেয়া কবিতা থেকে যে ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর কি হতে পারে, যেগুলোর প্রতি প্রশ্নের মান হচ্ছে 5, সেগুলি আমরা এর পরদিন প্রত্যেকটা ধরে ধরে আলোচনা করব। আর এর মধ্যে তোমরা এইটুকু তৈরি করে রাখো, ভালো থাকো আর মন দিয়ে পড়ালেখা করো।